অদিতি মুন্সি এমএলএ ছিল এখানকার। মানুষ 5 বছরে কোনো এমএলএকে দেখেনি। ফলে মানুষ বলছে আমাদের সব সময়কার এমএলএ চাই, যাকে ভোট দিই তাকেই চাই এবং সারা বছরের এমএলএ চাই। 5 বছরে একবার করে মুখ দেখাবে এমন এমএলএ চাই না। এই যে বেআইনি নির্মাণের ফলে মানুষের যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল সব কিছুর যে অভাব হয়ে যাচ্ছে, একবার বিপর্যস্ত হয়ে যাচ্ছে, সেটাই প্রথম এই সমস্যার সমাধান করাই আমাদের কাজ হবে। খালি ভাতা দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে বিজেপিকে হাত ধরে এনেছে তৃণমূল, আর তৃণমূল সেই জন্য বিজেপিও কৃতজ্ঞতা বশত এই তৃণমূলকে হারানোর ফেলার কোনো ক্ষমতা বা ইচ্ছা এই বিজেপির নেই। মহিলারা এই সরকার থেকে মুক্তি চায় তাদের নিরাপত্তার কারণে। বিজেপি মমতাকে ক্ষমতায় রেখেছে। এরা সিবিআইয়ের যদি সত্যি চাইতো কেন্দ্রীয় সরকার বা বিজেপি, তাহলে কি এরা জেলের বাইরে আসতে পারতো? না দেবরাজদের মতো লোকরা জেলের, অভিষেক দেবরাজ, এরা জেলের বাইরে থাকতো। এখানেই তো তাদের সাথে গাঠবন্ধন বলেই আমরা মনে করি। দাদা, রাজারহাট গোপালপুর এবার বিজেপির তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকে দু তরফ থেকে একদম হেভিওয়েট প্রার্থী। এইসবের মাঝখানে এইখানে সাধারণ মানুষ বাম ফ্রন্টকে অর্থাৎ আপনাকে কেন ভোট দেবে? প্রথম কথা হচ্ছে অদিতি মুন্সি এমএলএ ছিল এখানকার। মানুষ 5 বছরে কোনো এমএলএকে দেখেনি। ফলে মানুষ বলছে আমাদের সব সময়কার এমএলএ চাই, যাকে ভোট দিই তাকেই চাই এবং সারা বছরের এমএলএ চাই। 5 বছরে একবার করে মুখ দেখাবে এমন এমএলএ চাই না। আর তরুণজ্যোতি তেওয়ারি, তারা তো, সে তো কোনোদিন মানুষ জানেও না, চেনেও না, সে কোথা থেকে এসছে তাও মানুষ জানে না। সে বলছে এখন আমি এই রাজারহাটের বাসিন্দা, কি জানি কোনোদিন কোনো লোক দেখেনি। আর এরা টিভিতে হয়তো মুখ দেখেছে কিছু, যা এখন বিজেপি এবং তৃণমূল যা বাইনারির মধ্য দিয়ে চালায়, টিভির মধ্য দিয়েই ওরা চালায়, সেইটাই। ফলে এখানে শৈশব থেকে, ছাত্র আন্দোলন থেকে মানুষ আমাকেই দেখেছে রাস্তায়, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন। ফলে সেই কারণে হেভিওয়েট প্রার্থী বলে কিছু মনে হচ্ছে না। এখানে এই বিধানসভার একটা মূল সমস্যা জলাজমি বুঝিয়ে বিল্ডিং তৈরি করে ফেলা। আপনি নিজেও একজন সিভিল ইঞ্জিনিয়ার, এই সমস্যার মোকাবিলা কিভাবে করবেন? অবশ্যই এটাই হচ্ছে বেআইনি নির্মাণ আর জলাজমি ভরাট। এইটা এই রাজারহাট গোপালপুরের একটা বড় সমস্যা, বড় অপরাধ সংগঠিত হচ্ছে একেবারে তৃণমূল প্রশাসন, বিধাননগর কর্পোরেশন, দক্ষিণ দমদম পৌরসভা, তাদের একেবারে সংগঠিত, তাদের নেতৃত্বে, প্রশাসনের নেতৃত্বে। অবশ্যই আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতেও আছে আমাদের প্রথম কাজ এই যে বেআইনি নির্মাণের ফলে মানুষের যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল সব কিছুর যে অভাব হয়ে যাচ্ছে, একবার বিপর্যস্ত হয়ে যাচ্ছে, সেটাই প্রথম এই সমস্যার সমাধান করাই আমাদের কাজ হবে। কিন্তু এর পরেও গিয়ে কোথাও কি তৃণমূলের দিকে মানুষ তৃণমূলের দিকেই মানুষ ঝুঁকে পড়বে না এত কিছু পরে? না, কি করে ঝুঁকে পড়বে? মানুষদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল। খালি ভাতা দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। মানুষকে ভাতা দিয়ে, সে অনুদান দিয়ে মানুষকে, যে সেদিন কালকেই কোন মিটিংয়ে মমতা ব্যানার্জি বলেছে যে আমাকে যদি ভাতা, আমি এত করি অথচ তো আমাকে ভোট না দেওয়া মানে বেইমানি করা। এই যদি সরকারের মুখ্যমন্ত্রীর ভার্সান হয়, তাহলে বুঝতে পারছেন তারা আসলে মানুষকে কিভাবে চালাতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে আমাকে যদি ভোট না দেন তাহলে আপনাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি খুব ইমোশনাল। একজন সিটিং মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছেন না, উনি তো তাই চান। উনি তো সরকারের, মানুষের উন্নয়ন করতে আসেনি, উনি খালি নিজের উন্নয়ন করতে এসেছেন। নিজের দলের ভোটে যেভাবে হোক, ভোটে ক্ষমতায় আঁকড়ে থেকে তারা কিভাবে তোলাবাজি করবে, কিভাবে আয় করবে, সেটাই তাদের মূল লক্ষ্য।
কিন্তু তৃণমূল তো বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যে সমস্ত উন্নয়নের তারা পাঁচালি শোনাচ্ছে, তার মধ্যে প্রথমেই তারা শোনাচ্ছে যে ভাতা। দেবাংশু ভট্টাচার্য যিনি চুঁচুড়ার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তিনি বলছেন কিছু করতে হবে না, সমস্ত ভাতা আছে। এই ভাতা আর কতদিন চলবে? না, ভাতা আমাদের সময়ও, আমরা বামফ্রন্ট সরকারের সময়, শুধুমাত্র ভাতা? হ্যাঁ, বামফ্রন্ট সরকারের সময় ভাতা আমরা দিয়েছিলাম প্রয়োজনের মানুষের। তখনও বিপিএল এর নিচে মানুষ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি আমরা বেকার ভাতাও চালু করেছিলাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যে সমস্ত বেকারের নাম নথিভুক্ত আছে তাদের। কিন্তু আমরা বলছি যে ভাতা আমরাও, নতুন যে সরকার, আমরা বামফ্রন্ট সরকার যদি মানুষ আমাদের গড়ে, আমাদের ভাতার সাথে সাথে একজন মা যাতে আর ভাতা না পেতে হয়, অর্থাৎ তার ছেলের যাতে কর্মসংস্থান হয়, সেটাও আমাদের মূল লক্ষ্য থাকে। তৃণমূল তরফ থেকে বলা হচ্ছে শুধু ভাতা নাও, কিছু করো না, এটা কি ধরনের বক্তব্য? না, সরকারের তার মানেই তো ভাতা দেওয়া মানে আপনাকে অনুগ্রহ করা, ভাতা মানে আপনার অধিকার প্রতিষ্ঠিত না করা, আপনাকে অনুগ্রহ করা, যাতে ভোটের সময় আপনি আপনার ব্যক্তিগত অনুগ্রহ, আমাকে মমতা ব্যানার্জি দিচ্ছে, দেখুন লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি দিচ্ছে, তাতে ভোটের সময় আমরা মনে করি যে আমি যার কাছ থেকে পাচ্ছি তাকে ভোটটা দিই, এটাই তাদের উদ্দেশ্য। এতদিন বঙ্গে অমিত শাহ প্রচারে ছিলেন, আজকে প্রধানমন্ত্রী মোদী আসছেন, বিজেপির এইখান থেকে একটু ঘাঁটি শক্ত হচ্ছে প্রচারে? না, প্রচারে আর দেখুন, মানুষ ইতিমধ্যে জেনে গেছে যে একই গোডাউনের জিনিস দুটো আলাদা আলাদা শোরুমে, আরএসএসের সদর দপ্তর নাগপুর থেকেই দুটো দল পরিচালিত হয়। মানুষ বিভিন্নভাবে দেখছে, মানুষ অভিজ্ঞতার থেকে বুঝতে পারছে যে বিজেপি যদি সত্যি তৃণমূলকে কিছু করতে চাইতো, তাহলে আজকে অভিষেক ব্যানার্জি জেলের বাইরে যেত না। যা সিবিআইয়ের যা কেস আছে, এমনকি আমাদের এখানে আজকে অদিতি মুন্সির যে হাজব্যান্ড দেবরাজ, তার সম্বন্ধে যা কেস আছে, যা আমাদের বিকাশ ভট্টাচার্য, আমাদের পার্টির লিডার বিকাশ ভট্টাচার্য এবং তার সহযোগীরা যে কেস করেছে, তাতে যা চার্জশিট আছে, তাতে শুধুমাত্র দেবরাজের বাড়িতে ইডি লোক দেখানো কিছু তদন্ত, লোক দেখানো কিছু সার্ভে করলো, গোটা রাজারহাটের মানুষ, জ্যাংরার মানুষ দেখলো, এই প্রথম জ্যাংরার মানুষ, রাজারহাট গোপালপুরের মানুষ দেখলো যে ইডি আসছে পলিটিক্যাল কোনো বাড়িতে, রাজনৈতিক কোনো দলের লোকের বাড়িতে, এমএলএর বাড়িতে, সেই বাড়িতে তো এমএলএও থাকে, এমএলএর বাড়িতে ইডি রেড করছে, যা কোনো দিন দেখেনি মানুষ। ফলে এই সবের পরেও তো তারা সব জেলের বাইরে, ফলে বোঝাই যায় যে বিজেপি আর তৃণমূলের মধ্যে এখানেই আঘাত। তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সভা থেকে হুঙ্কার ছাড়ছেন যে বাংলাকে টার্গেট করলে দিল্লি থেকে বিজেপি সরকার ফেলে দেবো, তাহলে এগুলো আরে এই বাইনারি দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে গেছে এই বাইনারি দেখতে দেখতে। আসল কথাই হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপিকে হাত ধরে এনেছে তৃণমূল, আর তৃণমূল সেই জন্য বিজেপিও কৃতজ্ঞতা বশত এই তৃণমূলকে হারানোর, ফেলার কোনো ক্ষমতা বা ইচ্ছা এই বিজেপির নেই। 2016 সালে বামফ্রন্ট এবং কংগ্রেস মিলিতভাবে ভোট পেয়েছিল প্রায় 39%, আর তৃণমূলের ভোট ছিল 45%। বিজেপি ভোট পেয়েছিল প্রায় 11%। সেই দিন যদি বিজেপি এই ভোটটা না কাটতো, তাহলে আজকে আর মানুষকে কষ্ট করতে হতো না, 5 বছরেই খেলা খতম হয়ে যেত তৃণমূলের। কিন্তু সেই সময় বিজেপিকে এইভাবেই উত্থান ঘটিয়ে বিরোধী ভোট ভাগ করে আজকে মমতা ক্ষমতায় আছে, বিজেপি মমতাকে ক্ষমতায় রেখেছে। আপনি 2016 সালের ভোট কাটার কথা বলছেন বিজেপির তরফ থেকে, অন্যদিকে বিজেপি তো বারবার অভিযোগ করে যে, বারবার এই দাবি তোলে যে বাম ভোট কেটে তৃণমূলকে ক্ষমতায় রাখতে সাহায্য করছে। না, এ তো প্রমাণিত। 2019 সালে দেখলেন ওরা একটা ভালো সংখ্যায় এমপি পেল, তারপরে 21 সালে সেগুলো কোথায় গেল? 167টা এমএলএ হয়ে যাওয়ার কথা, সেখানে 77টা এমএলএতে পরিণত হলো 21 সালে। আসলে ওরা বিধানসভায় চায় না যে তৃণমূলকে হারাতে, এটাই ওদের সাথে গাঠবন্ধন আছে। বিধানসভায় বামও যাতে ঢুকতে না পারে সেই বিষয়টা ক্লিয়ার রাখা। হ্যাঁ, সেইটাই তো ওদের মধ্যে পরস্পরকে দেখে, একটা না দেখা। হ্যাঁ। কিন্তু এইখানেই বামেদের চেষ্টা কি হবে, যে কোনোভাবে বিধানসভায় ঢোকার? আমরা বামপন্থী সরকার মানুষ দেখেছে, 34 বছরের সরকার পশ্চিমবঙ্গবাসী দেখেছে,
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অধিকার এখানে গ্যারান্টি হয়েছিল, গণতান্ত্রিক অধিকার গ্যারান্টি হয়েছিল, মা বোনেদের নিরাপত্তা গ্যারান্টি হয়েছিল। ফলে মানুষ 15 বছর দেখেছে, পরিবর্তন চেয়েছিল মানুষ, কিন্তু মানুষ আজকে বলছে যে আমরা ডাল ভাতের থেকে হয়তো মাংস ভাতের দিকে গেছিলাম পাবো বলে, কিন্তু আজকে ডাল ভাতটাও আমার বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সেই মানুষই প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে নিচ্ছে যে আবার বামফ্রন্ট সরকারকে নিয়ে আসবে। এই বিধানসভা ভোটে মহিলা ভোটার একটা বড় ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই সভা করছেন সেখানেই বলছেন কি মা বোনেরা আপনারা তৃণমূলকে ভোটটা দেবেন তো? আপনার কি মনে হয় তৃণমূলকে মা বোনেরা তৃণমূলের থেকে মুখ সরে যতই ভাতা দিক, ভাতা হয়তো নিচ্ছে, কিন্তু যেভাবে মহিলাদের নিরাপত্তা এই রাজ্যে কোনো গ্যারান্টি নেই। এই রাজ্যে আমার আপনার ঘরের মা বোনেদের প্রতিনিয়ত দুরু বক্ষে যেতে হয় যে কিভাবে তারা সম্ভ্রমহানি হবে, তাদের শ্লীলতাহানি হবে। এবং কারণ মমতা ব্যানার্জি প্রথম থেকেই বলেছে যে প্রথম যেদিন পার্ক স্ট্রিটের ঘটনা ঘটেছিল সেদিন থেকেই বলছিল যে দুষ্টুমি, কিছু দুষ্টু ছেলের দুষ্টুমি, ফলে দুষ্কৃতীরা বুঝেতে তাদের সরকার, ফলে এই অন্যায় বেড়ে চলেছে। অভয়ার বিচার হলো না, সেখানেও সিবিআইয়ের সাথে বিজেপির সাথে তৃণমূলের আঘাতের বলেই এই বিচার হলো না। ফলে সেই কারণেই মা বোনেরা মুখ ঘুরিয়ে নিয়েছে। আমি তো প্রচারে যাচ্ছি, সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি, সবচেয়ে বেশি যারা এগিয়ে আসছে পাড়ায় পাড়ায়, মহল্লায়, বাড়িতে বাড়িতে, তারা হচ্ছে মহিলারা এই সরকার থেকে মুক্তি চায় তাদের নিরাপত্তার কারণে। আপনি একদিকে দেবরাজ চক্রবর্তীর কথা বললেন, যেখানে তৃণমূল তাকে এখনো সিবিআই তাকে এখনো হাত লাগায়নি, যে অভিযোগ বিজেপি তুলছে যে তাকে তৃণমূল কেন রেখে দিয়েছে। কিন্তু বিজেপির দিকেও তো এই প্রশ্নটা তোলা উচিত আপনাদের, যে সিবিআই কেন এখনো কিছু করে। হ্যাঁ, সেটাই তো বলছি। বিজেপি তাকে সিবিআইয়ের এত চার্জশিট সত্ত্বেও, সিবিআইয়ের হাতে এত প্রমাণ থাকা সত্ত্বেও আপনি দেখতে পাচ্ছেন যে পার্থ চ্যাটার্জিকে ধরেও পার্থ চ্যাটার্জি ছেড়ে দিচ্ছে। প্রত্যেকটা অপরাধী আস্তে আস্তে জেল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এরা সিবিআইয়ের যদি সত্যি চাইতো কেন্দ্রীয় সরকার বা বিজেপি, তাহলে কি এরা জেলের বাইরে আসতে পারতো? না দেবরাজদের মতো লোকরা অভিষেক দেবরাজ এরা জেলের বাইরে থাকতো? এখানেই তো তাদের সাথে গাঠবন্ধন বলেই আমরা মনে করি। একটা শেষ প্রশ্ন থাকবে, রাজারহাট গোপালপুরের মানুষদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি এই 26-এর ভোটের জন্য? না, আমাদের তো রাজারহাট গোপালপুরের ম্যানিফেস্টো আমরা বার করেছি, মানুষের বাড়িতে বাড়িতে সেটা আমরা পৌঁছে দেবো। আমাদের প্রথমেই হচ্ছে আমাদের টোটাল অঞ্চলের জল নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত। নয়নজলি খাল এরা বুঝিয়ে বড় বড় কোম্পানির কার পার্কিং করেছে। এরা ক্যান্টনমেন্ট কেষ্টপুর খাল, বাগজোলা খাল, ক্যান্টনমেন্ট ক্যানেল, BB1 চ্যানেল আগে বামফ্রন্টের সময় এবং আমাদের পৌরসভার মধ্য দিয়ে বামফ্রন্ট সরকারের অর্থানুকূল্যে এগুলো প্রায়শই সংস্কার হতো। আজকে এই ক্যানেলগুলো সংস্কার হয় না। তার উপরে আছে বেআইনি নির্মাণ। সেই বেআইনি নির্মাণের ফলে অপরিকল্পিতভাবে রাস্তা উঁচু করা হচ্ছে যাতে মানুষের বাড়িতে জল ঢুকে যায়, আর মানুষ, সেই জলবন্দী মানুষ, সেই ঘর কোনো একেবারে নামমাত্র মূল্যে প্রমোটারের কাছে দিয়ে হয় সে চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে, আর নয় সে ওই তার নিজের একটা একতলা দোতলা বাড়ি বহু কষ্টে যেটা করেছে সেইখানেরই বিল্ডিংয়ের একটা ছোট্ট ফ্ল্যাটে থাকছে। এবং এর ভিতরেও আছে হচ্ছে তৃণমূলের কাউন্সিলরদের হাত। এই তৃণমূলের কাউন্সিলররা, তৃণমূলের এই মেয়র থেকে শুরু করে সবাই তারা মধ্যস্থতা করে প্রমোটারকে অল্প পয়সায় পাইয়ে দিতে সাহায্য করছে। এই পরিকল্পনা করে রাস্তা উঁচু করো, কোনো মাস্টার প্ল্যান করো না, যাতে রাস্তা উঁচুর সাথে সাথে মানুষের ঘরে জল ঢুকে যায়। ফলে এই জল নিকাশি ব্যবস্থার সমাধান হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম কাজ হবে। এছাড়া গোটা অঞ্চলে বেশিরভাগ জায়গায় মানুষকে জল কিনে খেতে হয়, এক ফোঁটা জল না কিনে খেতে পারে না। সেই পানীয় জলের সুবন্দোবস্ত করা। এরকম আমাদের এইখানে এতদিন হয়ে গেল কোনো একটা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নেই। বাগুইআটি, অর্জুনপুর, এই সমস্ত অঞ্চল জুড়ে, রঘুনাথপুর, আমাদের কেষ্টপুর, প্রচুর মানুষ আছে যারা সাংস্কৃতিক চর্চা করে। তাদের জন্য কমিউনিটি সেন্টার করা, হল করা, এবং আরেকটি বড় বিষয় আমাদের কাছে চ্যালেঞ্জ, যে
অস্থায়ী কর্মচারী দক্ষিণ দমদম এবং আমাদের এই বিধাননগর কর্পোরেশন, এই দুটোতে আজকে মানুষের পরিষেবা চালায় এই অস্থায়ী কর্মচারীরাই। কারণ এদের আনুকূল্যে শূন্য পদে এরা লোক নেয় না, ফলে স্থায়ী কর্মচারীর সংখ্যা কমতে কমতে একেবারে তলানিতে ঠেকেছে এই দুটো পৌরসভাতেই। তাই আমাদের প্রথম কাজ যে অগ্রাধিকার পাবে তার মধ্যে একটা বড় কাজই হচ্ছে এই অস্থায়ী কর্মচারী, বিধাননগর কর্পোরেশন অস্থায়ী কর্মচারী, দক্ষিণ দমদমের অস্থায়ী কর্মচারী, যারা আসল পরিষেবাটা চালাচ্ছে এই অঞ্চল দুটোকে, তাদের স্থায়ীকরণ করা, তাদের সম্মানিত একটা চালাতে পারে এমন বেতনের ব্যবস্থা করা।